প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। আমাদের উদ্ভিদ জগৎ বিচিত্র সব গাছপালায় পরিপূর্ণ। এর মধ্যে ঔষধি গাছপালা এক বিরাট অংশ দখল করে আছে। অন্যান্য প্রজাতির উদ্ভিদদের তুলনায় ঔষধি গাছপালার রয়েছে ভিন্ন গুণাগুণ, যা থেকে মানুষ যুগ যুগ ধরে উপকার পেয়ে আসছে। আমাদের আজকের পর্ব ঔষধি গাছপালা ও এদের ব্যবহার নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ঔষধি গাছপালা নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশে রয়েছে শত সহস্র প্রজাতির উদ্ভিদ। এই বিপুল উদ্ভিদরাজির মধ্যে যেসব গাছ বা লতা পাতার ঔষধি গুণাগুণ আছে, অথবা যেসব প্রজাতি থেকে ঔষধ তৈরি করা হয়, সেগুলো ঔষধি গাছ হিসেবে পরিচিত। মানুষ প্রাগৈতিহাসিক সময় থেকেই ঔষধি গাছগুলো প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে। ঔষধি গাছের কোনোটির ছাল, কোনোটির মূল, কোনোটির পাতা, বীজ বা ফুল, কোনো গাছের ফল অথবা সম্পূর্ণ গাছটি নানা কাজে ব্যবহার করা হয়। ক্ষুদ্র উদ্ভিদ থেকে শুরু করে অনেক বড় আকৃতির গাছও ঔষধি গুণাগুণ সমৃদ্ধ হতে পারে। আমাদের দেশে গ্রামীণ ঝোপঝাড়, বন জঙ্গল সহ প্রায় সব জায়গাতেই ঔষধি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেশে ঔষধি গাছের বেশিরভাগই লতাগুল্ম জাতীয়। বাসক এরকমই একটি গুল্ম জাতীয় চিরসবুজ ঔষধি উদ্ভিদ। লম্বায় 1 থেকে 3 মিটার হয়ে থাকে। বাসক গাছে বেশ শাখা প্রশাখা দেখা যায়। গ্রামীণ পরিবেশে বাসক গাছ দেখা যায়। সাধারণত পাতা, ফুল, ছাল ও মূল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উলট কম্বলের পাতা ও ডালপালার সংখ্যা কম হয়ে থাকে। পাতা, ডাল ও মূলের ছাল সহ পুরো গাছই ঔষধি গুণাগুণ সমৃদ্ধ। এদেশের অতি পরিচিত গুল্মজাতীয় ঔষধি উদ্ভিদ হল সর্পগন্ধা। লম্বায় বাসক ও উলট কম্বলের চেয়ে বেশ ছোট। সাপে কাটা রোগীর চিকিৎসায় সর্পগন্ধার বহুল ব্যবহার রয়েছে। হরিতকি গাছ মাঝারি থেকে বড় আকারের হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলার অন্যতম উপাদান হল হরিতকি। এর ফল ঔষধ শিল্পে মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হয়।
ত্রিফলার আর এক উপাদান বহেড়া। বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া গেলেও দেশের মধ্যাঞ্চলে এরা প্রাকৃতিকভাবে জন্মায়। বহেড়া উচ্চতায় প্রায় 40 মিটার পর্যন্ত হয়। হরিতকির মতোই বহেড়ারও প্রচুর ঔষধি গুণ আছে। অর্জুন ঔষধি গুণাগুণ সম্পন্ন মাঝারি আকৃতির পত্রছড়া বৃক্ষ। লম্বায় প্রায় 10 থেকে 15 মিটার হয়। পেটের পীড়ায় অর্জুন গাছের ছালের ব্যবহার বহু পুরনো চিকিৎসা পদ্ধতি। তবে কখনো কখনো পাতা ও ফল ব্যবহৃত হয়। রাজশাহী জেলার কিছু অঞ্চলে অর্জুনের বাগান দেখা যায়। এছাড়া দেশের সর্বত্রই উপকারী এই গাছটির দেখা মেলে। অশোক মাঝারি আকারের ঔষধি গুণাগুণ সম্পন্ন চিরসবুজ গাছ। এদের ফুল থোকা থোকা লাল ও কমলা রঙের। দেশের সব জায়গাতেই বনে জঙ্গলে এবং বসতবাড়ির আশেপাশে অশোক গাছ দেখা যায়। অশোকের ছাল, বীজ, ফুল ও পাতার ঔষধি গুণ আছে। ঘৃতকুমারী ছোট আকারের বিরুৎ জাতীয় উদ্ভিদ। বেশ খানিকটা পুরু আর রসালো পাতাযুক্ত এই উদ্ভিদটি বাগান, টব এবং ফসলি জমিসহ সব জায়গাতেই চাষ করা সম্ভব। মূলত ঘৃতকুমারীর পাতার নির্যাস বা পাল্প বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। লজ্জাবতী ভিনদেশি প্রজাতি হলেও এর কিছুটা ঔষধি গুণাগুণ আছে, যার মধ্যে লজ্জাবতী গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল ও বীজ ব্যবহৃত হয়ে থাকে। শতমূলী বহু বর্ষজীবী লতানো বিরুৎ জাতীয় উদ্ভিদ। শত শত মূল থাকে বলেই হয়তো এর নাম হয়েছে শতমূলী। বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া বিষকাটালি, পাথরকুচি, জয়ন্তী, দুধিয়া এসব গাছগুলো বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়। ঔষধি উপাদান ছাড়াও ঔষধি গাছগুলো নানাভাবে ব্যবহৃত হয়। অর্জুন গাছের পাতা রেশম পোকার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হরিতকি, বহেড়া ও অর্জুন কাঠ আসবাবপত্র, নৌকা, গরুর গাড়ির চাকা তৈরি সহ নানান কাজে ব্যবহৃত হয়। ঔষধি গাছের বাণিজ্যিক চাষাবাদ মানুষের জীবন রক্ষার পাশাপাশি জীবিকারও একটি ভালো উৎস। ঔষধি গাছের জন্যই নাটোর জেলার খোলাবাড়িয়া গ্রাম এখন ঔষধি গ্রাম হিসেবে সুপরিচিত। আমরা যে গ্রামে এখন আছি এই গ্রামের নাম খোলাবাড়িয়া গ্রাম, কিন্তু এখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এখানে ঔষধি উদ্ভিদ চাষ করার ফলে এখন জনমনের কাছে এটা ঔষধি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে যে ঔষধি উদ্ভিদের চাষটা শুরু হয়েছে একেবারে স্বপ্রণোদিত হিসেবে। এরা নিজেরা প্রথম দিকে কবিরাজি বা হেকিম চিকিৎসায় বিশ্বাস ছিল, তাদের প্রয়োজনের তাগিদেই প্রথমে এরা চাষ শুরু করে। পরবর্তীতে বিভিন্নভাবে এরা নিজের চেষ্টায় বাজার তৈরি করার চেষ্টা করে যখন এর বাণিজ্যিক সুফল পেতে শুরু করেছে তখন থেকেই দেখা যাচ্ছে যে এদের এই ইসের প্রসারটা বেড়ে গেছে, চাষের প্রসার বেড়ে গেছে। বর্তমান সময়ে আমাদের হিসাব মতে এখানে 24টা ঔষধি উদ্ভিদ বাণিজ্যিকভাবে চাষ করছে এরা, এবং আরও 41টি উদ্ভিদ এরা ট্রায়াল বেসিসে রেখেছে যেগুলো বাজারে চাহিদা রয়ে গেছে এবং এরা সম্ভবত যাচাই করে চাষবাসের
সম্ভাবনা যাচাই বাছাই করছে, হয়তো খুব শীঘ্রই এগুলো আস্তে আস্তে চাষে চলে আসবে। ঔষধি গাছকে ঘিরে গ্রামবাসীর জীবন জীবিকা চলে। এই গ্রামের 210টি পরিবার ঔষধি গাছের চাষ করেই স্বনির্ভর হয়েছে। তালমাখনার গাছ, হস্তি পলাশের গাছ, শতমূলির গাছ, মির্চি দানার গাছ, তারপরে গুরুঞ্চির গাছ, এরকম বিভিন্ন জাত ঔষধি গাছ আছে। সম্পূর্ণ গাছ আমরা বাড়িতে আইনা চাষ করা শুরু করে দিলাম। আমারে দেখা দেখি এখন সবাই চাষ করা শুরু করে দিল। করাতে করাতে আল্লাহ দিলে আমাদের ভালো, আস্তে আস্তে দিন দিন ভালো গাছা কিনা করতেছে। বর্তমানে বাড়ির আঙিনা, পতির জমি, ধানি জমিতে জায়গা নিয়েছে ঔষধি গাছের চাষাবাদ। ঔষধি গাছের বাণিজ্যিক প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত হয়েছে বহু মানুষ। বেচাকেনার জন্য গড়ে উঠেছে দোকানপাট। এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এইসব দুর্লভ ও বিপন্নপ্রায় গাছগুলো রক্ষা পাচ্ছে। অন্যদিকে মানুষের চিকিৎসা উপকরণেরও যোগান দিচ্ছে। ঔষধি গাছসহ সব ধরনের গাছই জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের জন্য উপকারী। এসব গাছ অসংখ্য প্রাণীর বেঁচে থাকার আশ্রয়। ঔষধি গাছের মতো অন্যান্য উপকারী গাছগুলোর বনায়ন দেশের অর্থনীতি ও প্রকৃতি উভয়ই সমৃদ্ধ করে। সুষ্ঠু পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশের সর্বোত্তম ব্যবহার করতে পারি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম ঔষধি গাছপালা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। স্যার, একটু বলেন ঔষধি গাছপালা নিয়ে। ঔষধি গাছপালার জগৎ বিশাল। আমাদের বাংলাদেশে 5000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ আছে। তার মধ্যে 400 থেকে 500 ভেষজ উদ্ভিদের সংখ্যা। আমার বাবাকে দেখেছি যে তিনি লোক পাঠিয়ে পাহাড় থেকে নানা রকম ভেষজ উদ্ভিদের ফুল, পাতা, শিকড় সংগ্রহ করতেন। তার মধ্যে একটি ছিল কুরচি। আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরে গেলেই তখন পাতারে পাহাড়ের শুরু, প্রচুর গাছপালা, সেখানে কুরচির বাগান ছিল। সাদা ফুল ফুটে এবং ওটা প্রায় সব কিছুই ওষুধে লাগে। ঢাকাও 2-1টা আছে। এর কি অন্য কোনো নাম আছে? এটার আমি সায়েন্টিফিক নাম বলি, ভোলারেনা অ্যান্টি ডিসেন্টেরিকা, অর্থাৎ ডিসেন্ট্রি অ্যান্টি, অর্থাৎ আমাশয় বিরোধী। এটা আরও নানান কাজে লাগে। আরও দেখেছি নাগেশ্বরের ফুল প্রচুর শুকানো হতো। চালমুগরা গাছ আমাদের জঙ্গলে ছিল, যেটা চর্মরোগের ওষুধে কাজে লাগে। আর আমাদের তো সমস্ত মশলাই ভেষজ গুণ সম্পন্ন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদের এই সর্পগন্ধার কথা প্রথম শুনি। এই রাউলফিয়া সার্পেন্টিনা বা এই সর্পগন্ধা, এটা অনিদ্রা, রক্তচাপ কমানো আরও বহু রোগে ব্যবহৃত হয়। আমরা যে অতি সাধারণ নয়নতারার কোনো গুরুত্বই এতদিন ছিল না। আর সাধারণত বহুমূত্র রোগে এটার পাতা চিবিয়ে খাওয়ার এইরকম একটা রেওয়াজ ছিল। আরও সাধারণ চিকিৎসায় ব্যবহৃত হলো। এখন এই নয়নতারা থেকে লিউকোমিয়ার ওষুধ বের হয়েছে। এবং আরেকটি সন্তান প্রসবের পরে অনেকে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন।
তারও ঔষধ এ থেকে আবিষ্কৃত হয়েছে। বিদেশি ওষুধ কোম্পানিগুলি এখন সারা পৃথিবী চষে বেড়াচ্ছে, বিশেষত আপনার ট্রপিক্যাল রেইন ফরেস্টে, এবং আদিবাসীদের ভেষজ জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করছে, এবং প্রচুর জ্ঞান সংগৃহীত হচ্ছে এবং ওষুধও তৈরি হচ্ছে। এই কার্জনল ক্যাম্পাসে আমরা পুনর্নবা অনেক পেতাম, আমরা যখন ছাত্র ছিলাম, আপনি একটাও খুঁজে পাবেন না। রাউলফিয়া সার্পেন্টিনা কোথাও আপনি পাবেন না, কারণ এক্সপোর্ট করে এগুলি প্রায় শেষ হয়ে গেছে। এরকম মূল্যবান ভেষজ ঔষধি অযত্নে অবহেলায় সর্বত্রই হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা এদের সংরক্ষণ করতে কি করতে পারি? গ্রামের কিছু লোককে, ধরুন 10 জনকে 2 বা 3 মাসের একটা প্রশিক্ষণ দেন, যে গাছগুলি চিনান এবং কিভাবে সেগুলির ব্যবহার করতে হয় সেগুলি তাদের শেখান, এবং তাদের এর থেকে 10টা বা 20টা চারা আপনি তাদের দেন এবং তাদের লোকজনদের শেখাতে বলেন। এই জ্ঞানটা যদি আমাদের জনগণের স্তরে আর একটু বৈজ্ঞানিকভাবে সেরকম করে শিখিয়ে, এটা কিন্তু ব্যাপক প্রচার হতে পারে। ভেষজ উদ্ভিদ, পৃথিবীর নাকি 300 কোটি লোক এখনও বনের গাছপালা, ফল ফুল এবং ভেষজের উপর নির্ভরশীল। আমাদের দেশেও সংখ্যা কম হবে না, হয়তো 30% লোক বা 40% লোক অবশ্যই ভেষজ গাছপালার উপর নির্ভরশীল এখনও রয়ে গেছে। এ নিয়ে কি কোনো তেমন গবেষণা হয়েছে যে কি পরিমাণ ভেষজ গাছপালা আমরা আমাদের দেশে ব্যবহার করছি? কোথাও আমি দেখেছিলাম যে উত্তরবঙ্গে একটা গবেষণা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে যে কবিরাজ, তারপরে অতটা জ্ঞান নেই এমন লোক আছে, হাতুড়ি আমরা যাদের বলি, তারাও এই জিনিসগুলি করেন, এবং হয়তো 30% লোক ওদের উপর নির্ভরশীল। তাহলে কি আমাদের দেশে এর উপরে সচেতনতা আরো বৃদ্ধি করা উচিত? হ্যাঁ, অবশ্যই সচেতন, তবে এটা বৈজ্ঞানিক ভিত্তি হওয়া উচিত। প্রথমত আমি অনেক জায়গায় দেখেছি ভুল নামকরণ করা হয়। আমাদের বাড়িতে একটি গাছ ছিল, এটা হলো লুদ্র, তা আমাদের এখানে বলে লুদ, কিন্তু আসলে এটা লুদ্র না, এটা হলো গদ্রাম, কিন্তু এটা ওই লুদ্র নামেই চলে আসছিল। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও শেখানো উচিত, না হলে একটা জায়গায় আরেকটা এতে সমস্যার সৃষ্টি হয়। আমাদের দেশের এবং আমাদের পাশের দেশগুলিতে যেসব ভেষজ গাছপালা আছে সেগুলিকে লাগিয়ে সেগুলোর উপর গবেষণা আমরা করতে পারি। ছোট আকারের হলেও পাইলট প্রজেক্ট হতে পারে, পাইলট প্রজেক্ট হতে পারে। আর জনসচেতনতা সহজেই বৃদ্ধি করা যায়, কারণ এই গাছপালার মধ্যেই আমাদের মানুষ থাকেন, এবং তারা ওই পুরনো চিকিৎসার প্রতি তাদের যথেষ্ট বিশ্বাসও আছে, যদিও আধুনিক চিকিৎসক এটা ঘোর বিরোধী। আমরা আজকাল প্রায় দেখি খুব আপনার আধুনিক মোড়কে হার্বাল মেডিসিন, কিন্তু সেটার গুণাগুণ কি সেটা কিন্তু কেউ বলতে পারে না, কতটুকু এটা উপকারী। কারণ সেই নিয়ন্ত্রণটা কি হওয়া উচিত না বাংলাদেশে? অবশ্যই সেটার পরীক্ষা করা উচিত, কারণ হার্বাল মেডিসিনের অনেক খারাপ দিকও আছে, যেমন বিষাক্ত অনেক গাছপালা আছে। তারপরে যেমন আমি দুধরা চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু অধিক পরিমাণে দুধরা খেলে তো লোক পাগল হয়ে যাবে। আর ওষুধ তো অবশ্যই এটা পরীক্ষা পেটেন্ট করানো উচিত, করে সেটা বিক্রি করা উচিত, যাতে তাতে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া না হয়। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ, যে আমিও অনেক কথা বলতে পারলাম। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ঔষধি গাছপালা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি 2100 খ্রিস্টপূর্বে সুমেরীয় সভ্যতার মানুষেরা ঘৃতকুমারী গাছকে ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহার করত। বেদশাস্ত্রে সর্পগন্ধা উদ্ভিদ দ্বারা সাপে কাটা রোগীর চিকিৎসার কথা বলা হয়েছে। প্রায় 1000 বছর পূর্বে ঔষধ শিল্পে উদ্ভিদের ব্যবহার শুরু হয়েছে। এখনও যুক্তরাষ্ট্রে 6 কোটিরও বেশি মানুষ ভেষজ ঔষধ ব্যবহার করে। বিশ্বে প্রতি বছর আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধ শিল্পে প্রায় 120 টন অশোক ছাল,
1000 টন সর্পগন্ধা, 200 টন শতমূলী এবং 500 টন বহেরার প্রয়োজন হয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে মানিকজোড় গোত্রের কোন পাখি প্রজাতিটি এখন আর প্রকৃতিতে দেখা যায় না। সঠিক উত্তরটি হলো হাড়গিলা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন হাসিনা খাতুন শিলা, সহকারী শিক্ষক, বিয়াম মডেল স্কুল, রাজশাহী। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন উদ্ভিদটি আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলার একটি উপাদান? এ হরিতকি, বি সর্পগন্ধা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, ঔষধি গাছপালার গুণাগুণ এদেরকে অন্য সব উদ্ভিদ থেকে স্বতন্ত্র করেছে এবং সংরক্ষণের গুরুত্বটা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের অসচেতনতার জন্য এই গাছগুলো ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে। এসব গাছকে টিকিয়ে রাখতে প্রয়োজন আমাদের সঠিক ব্যবস্থাপনা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।